স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে দিনের জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনামগুলো একটু দেখে নিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকারে দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহি, বিএনপির ইশতেহার ঘোষণা। এবং যে 9টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে এগুলো খুব গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করা হয়েছে। এছাড়া ভোটের মাঠ থেকে এক এক এলাকা ভিত্তিক ধরা হয়েছে। সেখানে আজকে খুলনা 6 আসন নিয়ে প্রথম আলোর একটি বিশ্লেষণধর্মী রিপোর্ট আছে। মাঠের সম্ভাব্যতা যাচাই করেছে তারা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, নতুন সামাজিক রাজনৈতিক চুক্তির অঙ্গীকার বিএনপির, 51 দফার ইশতেহার 9 অগ্রাধিকার, বিএনপি জামাতের ইশতেহারে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন। এছাড়া সরকার কঠোর, শ্রমিক কর্মচারীরা ক্ষুব্ধ, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। এনে চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট আছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ভোটের আগে প্রতিশ্রুতি অঙ্গীকারের ছড়াছড়ি, বাস্তবায়নের রূপরেখা দাবি, বিশিষ্টজনদের মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন। এছাড়া পে স্কেলের দাবিতে যমুনার সামনে অবস্থান, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত। এ নিয়ে রিপোর্ট আছে। আছে মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থান ও সংস্কারে গুরুত্ব, ফ্যামিলি কৃষক কার্ড চালু সহ 9টি প্রধান প্রতিশ্রুতি বিএনপির নির্বাচনী ইশতেহারে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, বিএনপির ইশতেহারে 9 বিষয় অগ্রাধিকার, বেশ কিছু জিনিস তারা গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছে। এবার নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ এসেছে, দক্ষিণাঞ্চল সফরে জামাত আমির এই মন্তব্য করেছেন। এছাড়া জাপানে 7,379টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ, দুই দেশের মধ্যে ইপিএ স্বাক্ষর। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বিএনপির 51 দফা প্রতিশ্রুতি এবং একটি বিশেষ প্রতিবেদন আছে। শেষ বেলায় এসে কেন ইমেজ সংকটে সরকার, শাহবাগ রণক্ষেত্র, পুলিশের লাঠিপেটা, হাদি হত্যার বিচার দাবিতে যে কর্মসূচি, সেখানে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই নিয়ে সচিত্র প্রতিবেদন আছে দৈনিক কালের কণ্ঠে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, দুর্নীতিমুক্ত কল্যাণমূলক দেশ গড়তে চায় বিএনপি, নির্বাচনী ইশতেহার প্রকাশ। যমুনা ঘিরে সহিংসতা, নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র, আন্দোলনের নেতাদের বরখাস্ত করার আহ্বান। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, শেষ বেলায় কেন ইমেজ সংকটে সরকার, হঠাৎ অ্যাকশনে সরকার, যমুনা ঘেরাওয়ে ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ারশেল এবং নবম পে স্কেলের দাবিতে যে আন্দোলন, সেখানে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড। চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে, এ নিয়ে একটি প্রতিবেদন আছে বাংলাদেশ প্রতিদিনে। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, ডক্টর ইউনূসের সরকার কি ভূ রাজনৈতিক, এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে। এবং আইএমএফের যে পর্যবেক্ষণ, অন্তর্বর্তী আমলেও বাংলাদেশের জিডিপির পরিসংখ্যান সি গ্রেডের, এ নিয়ে আজকের দৈনিক বণিক বার্তা। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, জবাবদিহিতায় জোর, বিএনপির 51 দফা ইশতেহারে 9টি প্রধান প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী, যমুনা ঘিরে উত্তেজনা, তুল কালাম এবং দেশে আর নতুন লুটেরা তৈরি হতে দেবে না বলেছেন জামাত আমির। এবং জাকসু ভিপি যোগ দিয়েছেন বিএনপিতে, এ নিয়ে একটি প্রতিবেদন আছে মানব জমিনে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, যমুনা ঘিরে সংঘর্ষে উত্তাল ঢাকা, হাদি হত্যার বিচার ও নবম পে স্কেলের আন্দোলন, দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, পুলিশের গুলিতে 3 জন নিহতের গুজব, ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন, ইশতেহারে বিএনপির 9 অগ্রাধিকার। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, কল্যাণমুখী মানবিক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ঘোষণা দিয়েছেন তারেক রহমান, ভোটে গেম চেঞ্জার নারী ও তরুণরা, এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে দৈনিক কালবেলায়। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, বিএনপি প্রমিসেস এ গভর্নমেন্ট আনসারেবল ডিরেক্টলি টু সিটিজেন্স, পার্টি ম্যানিফেস্টো আউটলাইন্স 9 প্রায়োরিটি সেক্টরস, অ্যাকাউন্টেবিলিটি, কম্প্রিহেন্সিভ রিফর্মস, 5 days to vote, young candidates dominate race. The Daily Observer-এর প্রধান শিরোনাম, বিএনপি বেটস on Bangladesh first pledges reform, জামাত আমির urges vote for justice yes in referendum, concerns grow over RMG exports to US. এবং দ্য নিউ এজের প্রধান শিরোনাম, বিএনপি ইলেকশন ম্যানিফেস্টো, সোশ্যাল সেফটি, গ্রোথ, রিফর্ম কি টার্গেটস, অ্যান্ড 65 injured as পুলিশ, ইনকিলাব মঞ্চ ক্র্যাশ। এই ছিল আজকের জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনাম। স্টুডিও আলোচনা শুরু করতে চাই জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী। আলোচনা শুরু করতে চাই বিএনপির ইশতেহার। আমরা দেখেছি এর আগে জামাত ইশতেহার ঘোষণা করেছে, এনসিপি ইশতেহার করেছে। কেমন হলো বিএনপির ইশতেহার এবং মোটা দাগে যে 9টি বিষয় অগ্রাধিকার দেওয়া হলো, ঠিক আছে কিনা বর্তমান বাস্তবতায়? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনের কলাকুশলী সকলকে ধন্যবাদ দিচ্ছি। আর যারা শ্রোতা আছেন তাদেরকেও আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমাদের
বহু আকাঙ্ক্ষিত নির্বাচন 12ই ফেব্রুয়ারি, 5 দিন বাকি মাত্র। আর মাত্র 5 দিন বাকি। কাজেই আমরা উদ্গ্রীব হয়ে আছি। আমাদের সে আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষা, সারা সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের যে প্রত্যাশা, গণতন্ত্রের অর্জন এবং ভোট প্রদান করতে পারবে। আমরা গত 70 বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনের নামে প্রহসন দেখেছি, নির্বাচন দেখি নাই। ভোটাধিকার প্রয়োগ করতে মানুষ পারেনি। এই যে মানুষের ভিতরে একটা দুঃখ ভোট না দিতে পারার, সেটা 12 তারিখে নির্বাচনে মানুষ সেই আকাঙ্ক্ষাটা মানুষের পূর্ণ হবে, এটাই আমাদের আশা। এখন এই নির্বাচনকে ঘিরে মূলত দুটি রাজনৈতিক স্রোতধারা এখানে নির্মাণ হয়েছে। একটা হলো জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট, আরেকটি হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বাধীন আর 11 দলীয় জোট। এখানে আমাদের বিএনপির যে ইশতেহার এবং জামাত ইসলামের যে ইশতেহার, এ সম্পর্কে আমি বলবো, সবে তো অল্প, এলাবোরেট তো বলা যাবে না। এখানে আমি বলবো যে এই ইশতেহার আরও অনেক আগে ঘোষণা করা উচিত ছিল। তাহলে মানুষ এই ইশতেহার সম্পর্কে কিছু জানতে বুঝতে সুবিধা হতো আর কি, আলোচনা সমালোচনা হতো, তাহলে সুবিধা হতো। এখন এই সময়টাও খুব কম। যা হোক, যেই ইশতেহারে যে অঙ্গীকার তারা করেছেন, আমি মনে করি সেগুলি তারা যাকেই মানুষ ক্ষমতায় অধিষ্ঠিত করে, তারা সেই ইশতেহার মাফিক মানে অঙ্গীকার পূরণ করবেন এবং তারা সে ওয়াদা রক্ষা করবেন। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে ক্ষমতায় গেলে মানুষ অঙ্গীকার ভুলে যায়। ভোটের আগে একরকম ওয়াদা করে, কথা বলে, মানুষকে কত আপন ভাবে, মানুষকে কৃষক, শ্রমিক, ওই বস্তিবাসী, ওই একটা হাঁটতে পারে না এমন একটা বুড়া লোক, তাকে জড়িয়ে ধরে কথা বলে, কত কিছু। কিন্তু ক্ষমতায় গেলে আর ওই বস্তির ধারে কাছেও তারা যায় না, ওই কৃষক শ্রমিকের ধারে কাছেও তারা যায় না, ক্ষমতাসীন। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে যে, আমি একটা নোট এনেছি, সেটা হলো যে এ নিয়ে এই ক্ষমতাসীন ব্যক্তিদের সাইকোলজি নিয়ে 3 জন গবেষক, মনোবিজ্ঞানী গবেষণা করেছেন। একজন হলেন জোরিস লেমারস, আরেকজন হলেন ডিডেরিক এ স্টেফল এবং আরেকজন হলেন অ্যাডাম ডি গ্যালিনস্কি। এই 3 প্রখ্যাত মনোবিজ্ঞানী 2010 সালে এই গবেষণা করেছিলেন। মানে এই গবেষণাটা হচ্ছে ক্ষমতা ভণ্ডামি বাড়ায়। তারা বলেছে যুক্তিতে নৈতিকতা, আচরণে অনৈতিকতা, অর্থাৎ পাওয়ার ইনক্রিজেস হিপোক্রেসি, moralizing in reasoning, immorality in behavior নামের এই গবেষণাটি তারা প্রকাশ করেছে। জি, কিন্তু আমরা এই যে জুলাই অভ্যুত্থানের পর কিন্তু বারবার এই কথাটা বলছিলাম যে এই যে অতীত থেকে আপনি যেটা বলছিলেন যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটাই ইতিহাসের শিক্ষা। কিন্তু যে নতুন বাস্তবতায় এই যে মানুষ কিন্তু এখন একটা নতুন দিনের নতুন আশায় বুক বেঁধে আছে, সেইখানে যে ইশতেহার বাস্তবায়ন এবং আগের সব যে অনাচার, দুর্নীতি, অন্যায়, এগুলো মানে কাটিয়ে উঠে সামনের দিনে এগিয়ে যাওয়ার যে বিষয়টি, এই জায়গায় যদি প্রতিশ্রুতি রক্ষা করা না যায়, সেক্ষেত্রে মানুষ কি আসলে এবার আর মেনে নেবে? আমি সেই কথাতে আসছি যে এটা হচ্ছে আসলে যারা নেতৃত্ব করছেন, তাদের নেতৃত্বকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করতে হবে, কমিটেড করতে হবে জনগণের প্রতি। আমি যে কমিটমেন্ট করলাম সেটা আমি রক্ষা করব। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হি ওয়াজ কমিটেড যে আমি অনিশ্চিত ব্যাপারে কোনো আপোষ করব না। তিনি করেন নাই, হি ওয়াজ সো অনেস্ট। তিনি ক্যারেক্টার, তার নৈতিক চরিত্রের ব্যাপারে তিনি আপোষ করেন নাই। সেজন্য তিনি এখনো আমাদের কাছে এত আগ্রহের নেতা,
এত মানে মানে আমরা তার প্রতি এখনো দুর্বল, এই জন্যই। জি, আপনি জানেন যে এবার ভোটের মাঠে বিশেষ করে বিএনপি যারা প্রধান প্রতিপক্ষ তারা বারবারই কিন্তু এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এই ইস্যুটিকে দিয়ে খুব ঘায়েল করার চেষ্টা করেছে। না, এই অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি আসলে পত্রটা কতটা সহজ হবে? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো তো দিয়েছেন। মেইন কার্ড হচ্ছে আমি জনগণ, কৃষক সাধারণ এবং এই ফ্যামিলি, এই সাধারণ মানুষের সাথে আমি থাকব, আমি বস্তির বাসীর সাথে থাকব, আমি খাল খনন করব। জিয়াউর রহমান খাল খনন করেছিলেন, পরে এগুলো বন্ধ করে দিয়েছে এবং আবার সে অঙ্গীকার তারেক রহমান সাহেব এনেছেন। আমি তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং শুধু খাল খনন নয়, এই খাল খননের মধ্য দিয়ে মানুষ যাতে বেনিফিট পায়। কি সে বেনিফিট কি? কৃষক উৎপাদন করবে, পানি পাবে, কৃষক উৎপাদন করবে। আমাদের প্রায় 750 নদ নদী শুকিয়ে গেছে, 750 নদ নদী শুকিয়ে গেছে। এই খাল খননের মধ্য দিয়ে আবার পানির সঞ্চার আনতে হবে এবং আমাদের তিস্তা ব্যারেজ তৈরি করতে হবে। তিস্তা ব্যারেজ তৈরি করতে হবে, ভারতের সাথে আমাদের পানি চুক্তি সম্পূর্ণ করতে হবে। আমরা আমাদের যে ন্যায্য হিস্যার পানি সেটা যাতে পাই। সে ধরেন আজকে আমাদের খাল খনন করলাম, 10,000 খাল খনন করলাম, কিন্তু পানি নেই। তো পানি তো আমাদের চুক্তি করতে হবে ভারতের সাথে। ভারত আমাদের প্রতিবেশী, তার সাথে আমাদের লেনদেন আছে, সেগুলি আমাদের 100% আমাদের বুঝে নিতে হবে, বুঝে দিতে হবে। জি, আমরা একটু মানে এই যে ইশতেহারে কয়েকটি বিষয় আছে যেগুলো একেবারেই রাজনৈতিক দীর্ঘদিনের দাবি ছিল, যে উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি এবং এই যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর নিম্নকক্ষের আনুপাতিক, এই জায়গাগুলো থেকে আমি আপনাকে বলি 10 বছর, 15 বছর, 20 বছর এগুলো তো পরের কথা। উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতির ক্ষমতা নাই, আবার উপরাষ্ট্রপতি। তো এখন ঠিক আছে, করেন, আপনি যাই করেন, ও মানে উচ্চ কক্ষ নিচ্চ কক্ষ করতেছেন, করেন, কিন্তু কথা হলো যে এই মানুষগুলিকে আপনার বাছাই করতে হবে। সৎ মানুষ, দেশপ্রেমিক, জনগণের মানুষ, জনগণের নেতা, জনগণের সাথে কাজ করবে, জনগণের জন্য নিবেদিত হবে, নিজের জীবনকে বিলিয়ে দিবে, এরকম মানুষ দরকার। এখন আমি ক্ষমতায় গেলাম, আর ক্ষমতা গিয়ে আমি পরের দিন থেকে নিজে টাকা তৈরি করতে আরম্ভ করলাম, নিজে ইন্ডাস্ট্রি তৈরি করতে আরম্ভ করলাম, নিজে মানে ব্যাংক থেকে লোন নিয়ে লোন আটকে দিলাম। কত লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, কে করছে? তারা রাজনৈতিক নেতা নয়, তারা রাজনৈতিক মন্ত্রী ছিল না, তারা প্রধানমন্ত্রী ছিল না। শেখ হাসিনা 7 বছর, আপনি 10 বছর না চাইতেছেন, শেখ হাসিনা তো আরো বেশি থাকছে। লাভ কি হয়েছে? লাভের মধ্যে হয়েছে 70 লক্ষ কোটি টাকা দেশ থেকে মানে তারা পাচার করে নিয়ে গেছে। আজকে সেটার কি বিচার করবেন আপনি? কোন আছে লেখা আছে কোথাও আপনি যেসব ইশতেহার দিচ্ছেন যে 70 লক্ষ কোটি টাকা যারা নিছে তাদের বিচার আমরা করব, আছে লেখা? আছে লেখা? বাইর করেন। এই কমিটমেন্ট দিতে হবে। তারপরে আপনি 1,500 লোককে হত্যা করছেন। 5 আগস্ট ছাত্র গণঅভ্যুত্থান না হলে এদেশের চিত্ত কি হতো? আরো 500-1,000 লোক মারতো তারা। ইশতেহার অবশ্য জুলাই যোদ্ধাদের বিষয়ে সার্বিক পাশে থাকার প্রতিশ্রুতি। ঠিক আছে, পাশে থাকবেন, কি পাশে থাকবেন? 1,500 লোকের হত্যার বিচার করতে হবে। এবং যারা আহত হয়েছেন, যে মা তার সন্তান হারিয়েছে, যে ভাই তার ভাই হারিয়েছে, যে লোক তার সন্তানকে হারিয়েছে, যে সন্তান তার বাপকে হারিয়েছে, তাদের বিচার করতে হবে। এটা মুখ্য কথা, পরিষ্কার বলবেন কথা। কিছু ভিতরে রাখবেন, কিছু বাইর করবেন, এটা হবে না। রাজনীতি অত্যন্ত পরিষ্কার। 53 বছর বাংলাদেশের হয়ে গেছে। আজকে ঢাকা শহরে একটা ট্রাফিক সিস্টেম নাই। আছে ট্রাফিক সিস্টেম আছে ঢাকা শহরে? নাই। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবস্থা কি? দৈনন্দিন কত লোক নিহত হচ্ছে পরিবহন ক্ষেত্রে? কত লোক নিহত হচ্ছে? এভারেজে আপনার মানে প্রতিদিনই 10-15-20 জন নিহত হচ্ছে। কোনো আইন শৃঙ্খলা কিছু নাই। পুলিশ বাহিনীর মধ্যে আইন শৃঙ্খলা এখনো ফিরে আসে নাই। আনসার বিডিপির মধ্যে আইন শৃঙ্খলা ফিরে আসে নাই। প্রশাসন আইন শৃঙ্খলা ফিরে আসে নাই। সিভিল প্রশাসন যে যার মতো মতলব ফাঁসিল করতেছে। এই যে র্যাব এত অন্যায় অত্যাচার করছে, এখন র্যাবের জন্য গাড়ি কেনার জন্য কত কোটি টাকা খরচ করবে দেখছেন? পেপারে দেখছেন?
অর্থাৎ এই জায়গাগুলো আসলে রাজনৈতিক সেই অঙ্গীকার স্পষ্ট সেই হওয়া আপনার উচিত। ইশতেহারে সেই কথাগুলির ব্যাপারে কিছু আছে? প্রশাসনে যারা এই ফ্যাসির যে দোষর ছিল তাদের ব্যাপারে কোনো কথা আছে? আছে কোনো কথা? জি। সবাই নিজের স্কিন সেভ করে কোনো রকম ভাবে ভোটটা করে আমি ক্ষমতায় বসতে চাই, এই হলো আসল কথা। আসল কথা ম্যাগনা বিড়ি, আমাদের একটা প্রবাদ আছে, আসল কথা হলো ম্যাগনা বিড়ি ওই রাজনীতি করে হবে না। পরিষ্কার কথা, আপনি ক্ষমতা গেলে দুর্নীতি মূলোচ্ছেদ করবেন। এই যে আপনার এত ক্যাডার সার্ভিস, বিসিএস টিসিএস করিডোরে আপনার ক্ষমতায় বসেন, প্রশাসনে বসেন, আপনাকে কোন প্রশিক্ষণে কোথায় শিখাইছে ঘুষ খাইতে হবে, দুর্নীতি করতে হবে? আপনার ছেলেমেয়েরা সব আমেরিকা, ইউরোপ, কানাডাতে বসবাস করে, আপনার স্ত্রী আমেরিকাতে থাকে, কানাডাতে থাকে, বাড়ি করে দিচ্ছেন, কোথায় পেলেন এই টাকা? অর্থাৎ পুরো সিস্টেমের একটা আমূল পরিবর্তন দরকার। পুরা বিপ্লব আনতে হবে। সংস্কার বলেন, বিপ্লব আনতে হবে। আমাদের এই তরুণ ছেলেগুলি 5 আগস্ট যদি এই বিপ্লবটা না করত, তাহলে আমরা আজও যে অন্ধকারে ছিলাম সে অন্ধকারে থাকতাম। আমাদেরকে হত্যা করত, গুম করত, খুন করত। গণতন্ত্র, ভোট, 12 তারিখের ভোট কোনোদিন হতো না। জি, একটু বেশি দৃষ্টি দিতে চাই। আমরা গতকাল দিনভর দেখেছি যে পত্রপত্রিকাগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে যে যমুনা ঘিরে রাজপথ ছিল উত্তাল, ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশের সংঘর্ষে, যে এই পুরো ঘটনাটিকে যখন এই নির্বাচনের মাত্র 5 দিন বাকি, গতকাল যা হলো পুলিশের সাথে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি, এর আগে সকালে সরকারি চাকরিরত আন্দোলনকারীদের সাথে, পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখেন? এখানে হচ্ছে আপনার এই ইনকিলাব মঞ্চ যে মিটিং করেছে, এটাকে আপনার দাবিটা তো যৌক্তিক, দাবিটা একেবারে যৌক্তিক, কিন্তু এটা শান্তিপূর্ণভাবে হওয়া উচিত ছিল এবং এটা পর্যায়ক্রমে, এটা তো আর একদিনে শেষ হয়ে যাবে না। এটা চলতে হয়তো নতুন সরকার এসে এই দাবিগুলি পূরণ করবে, সেই আশায়ও থাকতে হবে। এটা তো ঠিক যে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি তো তারা অবশ্যই শরীফ ওসমান হাদির হত্যার বিচার অবশ্যই করতে হবে। এবং সেটার ব্যাপারে আমি তো শুধু শহীদ ওসমান হাদি না, 5 আগস্ট 1,500 যারা হত্যা হয়েছে তাদের হত্যার বিচার, সমস্ত হত্যার বিচার করতে হবে। শুধু শরীফ হাদির হত্যার বিচার না, সব হত্যার বিচার করতে হবে, গুম খুনের বিচার করতে হবে, শরীফ হাদির হত্যার বিচারও করতে হবে। মানুষ তাদের দেখিয়ে দিয়েছে, তার জানাজা তো দেখিয়ে দিয়েছে, মানুষ এটা চায়, ওর হত্যার বিচার চায়, এটা অন্যায় করছে হত্যা করে, এটা মানুষ তো দেখাই দিছে। তো সেটা, এই দাবিটাও চলতে থাকবে। নির্বাচনটাও হতে হবে, নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকার এসে এই বিচারগুলি করতে হবে। জি, গতকাল পুলিশের আমরা একটু মারমুখী ভূমিকা দেখেছি, পুলিশের এই ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? পুলিশ কি সেই আগের জায়গায় রয়ে গেল এখনো? পুলিশের ভিতরে এখনো তো আগের লোকরা রয়ে গেছে। সেটাই বলছি আমি একটু আগে, যে এই পুলিশকে আরো ঢেলে সাজাতে হবে এবং প্রশাসনকে, সিভিল প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। প্রয়োজন বোধে কন্ট্যাক্ট সার্ভিস নিয়ে আসতে হবে, সচিব, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এগুলাকে, তাই না? এবং পুলিশেরও বিশাল রদবদল করতে হবে। এবং এই নির্বাচনে পুলিশ এবং সিভিল প্রশাসনের যারা নির্বাচনে কন্ডাক্ট করবেন, তারা যদি বিন্দুমাত্র কোনো গাফিলতি করে, বিন্দুমাত্র পার্সিয়ালিটি করে, অন্যায় করে বা ভোট ডাকাতি করার সহযোগিতা করে, বা ওই কি বলে যে ডিজিটাল কোনো কারসাজি করতে কেউ চায়, সাথে সাথে ব্যবস্থা নিতে হবে এবং ওদেরকে সাথে সাথে উদ্ধার করতে হবে যদি কেউ কারসাজি করে, সাথে সাথে। আমরা গতকাল দেখেছি যে ইনকিলাব মঞ্চের এই ঘটনাকে, কর্মসূচিকে কেন্দ্র করে যখন সংঘর্ষ হলো, তারপর এক ধরনের গুজব ছড়ানো হলো, পত্রপত্রিকায় সংবাদগুলো আছেও যে পুলিশ গুলি চালিয়েছে, বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এই ধরনের গুজব ছড়িয়ে এক ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা ছিল। সে জায়গায় অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়েছেন যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা বজায় রাখতে হবে। এই আহ্বানগুলো এবং এই যে সবাইকে দায়িত্বশীল হওয়া খুব তো জরুরি এই সময়, খুবই জরুরি। কারণ আমাদের বহু আকাঙ্ক্ষিত এই নির্বাচন যাতে কোনো ক্রমেই ক্ষতিগ্রস্ত না হয়, কোনোভাবেই এই নির্বাচনকে আমরা পাশ কাটে যাওয়ার কোনো সুযোগ নাই। এই নির্বাচন হতে হবে ইনশাল্লাহ, এবং এর ভিতর দিয়েছে সরকার আসবেন, যে পার্লামেন্ট আসবেন, তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার বসতে হবে। তা না হলে তাদেরকেও এই দেশের মানুষ ছাড়বে না, মনে রাখবেন, বলে দিলাম। আপনি এবার যেই দলের হন না কেন, আমি যেই দলের হই না কেন, আমাদেরকে একদম ক্লিন হইতে হবে, ডেভোটেড হইতে হবে এবং একদম কমিটেড হইতে হবে।
ভোটের ঠিক আগে 5 দিন বলি 4-5 দিন বলি, এই আগে ঠিক এই ধরনের আন্দোলন কিন্তু নতুন করে এক ধরনের নির্বাচনে শঙ্কার জায়গাটা তৈরি করে। না না, নির্বাচনের সংখ্যার কোনো কিছু নাই এখানে। এটা তো এখানে আমাদের এই যে শাহবাগ এই এলাকাতে আছে, এটা তো আমরাও এই ধাদি হত্যার এই আন্দোলনকে সাপোর্ট করি এবং হত্যার বিচার চাই, সে ঠিক আছে, সমগ্র মানুষই চায়। কিন্তু কথা হলো যে আমাদের এখন সারা দেশব্যাপী সেটা হচ্ছে নির্বাচন। ওই শাহবাগে যারা আছে তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদের কর্মসূচি তো বলেছে, তাদেরও তো কর্মকাণ্ড করতে, ঘরে ঘরে যেতে হবে, ভোটার লিস্ট পৌঁছাইতে হবে, ভোটার আইডি কার্ড পৌঁছাইতে হবে, এগুলো করতে হবে। তো যা হোক, এখন কথা হলো যে আমাদেরকে সচেতন থাকতে হবে, সক্রিয় থাকতে হবে, যাতে আগত তারা অনেকে এই জামাত ইসলাম বা আর অনেকে পিআর পদ্ধতির কথা বলছে। আমি ব্যক্তিগতভাবে পিআর পদ্ধতির সম্পর্কে বলছি না, এসব পিআর পদ্ধতি চলবে না। এখন সরাসরি ভোটের রাজনীতি আগে যেটা করছে এখনও সেটা করতে হবে, ভোট দিতে হবে, পার্লামেন্টারি ইলেকশন এটা দিতে হবে, এইভাবে ইলেকশন আমরা অভ্যস্ত, সেটা দিতে হবে। তো পিআর পদ্ধতি বাতিল হয়ে গেছে, দেখেন এখানে জামাত ইসলামের একটা মোরাল ডিফিট হয়ে গেছে। তারপরে আসলো তারা গণভোট আগে অ্যাটলিস্ট 15 দিন আগে করতে হবে, 1 মাস আগে করতে হবে, ভিন্ন দিনে। সেখানেও তাদের মোরাল ডিফিট হয়ে গেছে। সেখানে যা হোক, সবাই মিলে এখন গণভোট এবং ভোট একই দিন হবে, মানুষকে সে ভোটটা দিতে দেন, গণভোট দিতে দেন। আপনারা যে পার্টির যারা যার পক্ষে বলেন, কেউ হার পক্ষে বলেন, কেউ মানুষ বেছে নিবে, কেউ এই মার্কা, কেউ সেই মার্কা বলেন, আপনাদের কথা বলেন, কেউ ধর্মের কথা বলেন, কেউ এই কথা বলেন, বলতে থাকেন, মানুষ ডিসাইড করবে। এদেশের মানুষ অত্যন্ত ভালো মানুষ, পৃথিবীর বুকে এত ভালো মানুষ পৃথিবীর বুকে কোথাও নাই, কোনো অঞ্চলেই নাই। এদেশের মানুষ সংগ্রামী মানুষ, বিপ্লবী মানুষ, এবং তারা বুঝে, একেবারে সাধারণ শিক্ষা নাই, সাধারণ লেখাপড়াও নাই, তারাও বুঝে। আমরা এখানে যা আলোচনা করতেছি না, ওই গ্রামে বসে তারা এই কথা বুঝে তারা হয়তো আমাদের মতো তারা ওইভাবে সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারে না, কিন্তু তারা বুঝে তারা কি করবে সেটাও তারা জানে, এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দিয়ে দেবে। যেমন শেখ হাসিনা সকাল 10টাও জানে না তাকে চলে যেতে হবে, কিন্তু মানুষ জানে তাকে যেতে হবে। মানুষ ঢাকা শহরে এসে নেমে গেছে, লক্ষ লক্ষ লোক এসে গেছে, তারা জানে, অথচ তিনি ক্ষমতা বসে জানেন না। ক্ষমতা মানুষকে অন্ধ করে ফেলে, ক্ষমতা মানুষকে কুলুষিত করে, ক্ষমতা মানুষকে ব্যক্তি কেন্দ্রিক করে, ক্ষমতা এবং ক্ষমতার ব্যক্তিকে ঘিরে কিছু মোসাহেব, চাটুকার, দালাল সৃষ্টি হয়। এদের সম্পর্কে ক্ষমতাসীন ব্যক্তিকে সচেতন থাকতে হয়। কিছু সাংবাদিক বলে দালাল সৃষ্টি হয়েছে না, তারা এখন কোথায়? জেলে আছে। লাভ কি হয়েছে? এত সাংবাদিকদের হত্যা করছে, এই সাংবাদিক হত্যার বিচার চাই, কেউ বলছে? 74 জন সাংবাদিক হত্যার বিচার চাইছে কেউ? আছে? ইশতেহারে আছে? সাংবাদিক হত্যার বিচার করতে হবে। সাংবাদিকদের উপরে যে নির্যাতন নিষ্পেষণ করেছে, এটার বিচার করতে হবে। জি, একটি বিষয় আপনার মন্তব্য, ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে। জি, একটি বিষয় আপনার মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করব। আমরা জানি যে চট্টগ্রাম বন্দরের অচল অবস্থা যদিও কেটেছে, কিন্তু এই যে বন্দরের চুক্তি এবং নানা ইস্যুতে বেশ কিছু, যখন ভোটের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি এবং এই যে আন্দোলন, সব মিলে ঠিক শেষ বেলায় এসে আবার ইমেজ সংকটে কিনা সরকার আর ইমেজ সরকারের সময় তো শেষেই, 5 দিনের আর কি ইমেজ সংকট হবে? তারাই বলেছে সরকার যা করার সরকারকে করতে দেন। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা সঠিক আছে, আমি আপনাকে বলতেছি, আমি সমগ্র জাতির উদ্দেশ্যে বলতেছি, ডক্টর ইউনূস সাহেব ঠিক আছে, ওনাকে কাজ করতে দেন। উনি দেখবেন সুন্দরভাবে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করে, কিভাবে ক্ষমতা হস্তান্তর করে সেটা দেখি আমরা। উই আর ওয়েটিং। এবং ওনার এখানে চাওয়া পাওয়ার কিছু নাই, চাওয়ার একটাই, সেটা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলো। ওনার চাওয়া পাওয়া কি? আমাদের চাওয়া পাওয়া সেটা একই চাওয়া পাওয়া। ডক্টর ইউনূস সাহেবকে আমি বহু আগ থেকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি, কাজে আমি বলতে পারি যে উনি কোনো রকম অন্যায় কাজে জড়াবেন না, কোনো দেশের বিপক্ষে যায় এমন কাজ উনি। এরপরে অনেকে তো ধোঁয়াশা তৈরি করতে, ধোঁয়াশা করুক, তারা জানে না উনি কোনো দেশের বিপক্ষে যায় এমন কিছু করবেন না। উনি যদি করতেন, উনি এই সাধারণ মাইক্রো ক্রেডিটের কাজ করে নোবেল পুরস্কার পাইছে। কই, আমরা তো যাই না, আমরা তো একটা গ্রামীণ মানুষকে 500 টাকা দিই না,
যে তুমি যাও এই কাজটা করো, তুমি এই ঘরটা করো, তুমি একটা ছাগল কিনো, তুমি একটা গরু কিনো। আমরা তো করি না, আমরা তো সমস্ত টাকা গুছে গেছে ক্যানাডাতে নিয়ে যাই, আমেরিকাতে নিয়ে যাই। হাসিনার ছেলে জয়ের অ্যাকাউন্টে 10 বিলিয়ন টাকা আছে, সেই টাকা আনার ব্যাপারে ইশতেহারে কিছু আছে? আছে? রেহানার টাকা ফিরে আনার ব্যাপারে কিছু আছে? ওই যে চিটাগাংয়ের ওই যে কি মন্ত্রী ছিল সাইদুজ্জামান, 324টা বাড়ি লন্ডনে করছে, তার ব্যাপারে ইশতেহারে কিছু আছে? নাই কেন? আমার জিজ্ঞাসা, জনগণের জিজ্ঞাসা। এটা তো প্রকাশিত। আর এনার্জি ক্ষেত্রে, এনার্জি সেক্টরে যেভাবে লুট করেছে, হাজার হাজার কোটি টাকা লুট করেছে। আমার জানা মতো তখন শেখ হাসিনা ক্ষমতায় 14,000 কোটি টাকার একটা এলসি ওপেন হয়েছিল এই পেট্রো বাংলার। সেটা টাকা লেনদেন হয়ে গেছে, কোনো মালে আসে নাই। তোমার পরে সে বাংলাদেশ ব্যাংক ধরেছে, পরে সেটা ধরে এটা কেস হয়েছে, কিন্তু তারপর দেখি যে কোথায় কোনো কেস টেস, কোনো শব্দ নাই, কোনো শব্দই নেই। আজ পর্যন্ত সেই কথা কেউ আর বলে না। জি, আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আবারও কোনোদিন এ নিয়ে আলোচনা হবে। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।